নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। অবশেষে দেরিতে হলেও বরখাস্ত হলেন সাবজেলার বরখাস্ত হলেন দেবাশিস শীল। ইতিমধ্যেই আসামি পালিয়ে যাবার ঘটনাতে বরখাস্ত করা হলো সাবজেলার দেবাশিস শীলকে। সমালোচনার মুখে পড়ে দেরিতে হলেও বরখাস্ত করা হলো তাকে। বরখাস্ত করা হয়েছে আরো 2 জেল কর্মীকে, যেমনটা খবর ইতিমধ্যেই উঠে আসছে। কর্তব্যে গাফিলতির অভিযোগ, আর এই অভিযোগের ভিত্তিতেই 3 জেল কর্তার বিরুদ্ধে পদক্ষেপ নিল রাজ্য। রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকেও ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জানিয়ে দেওয়া হয়েছে দেবাশিস শীলকে বরখাস্ত করার ঘটনাতে। আমরা জানি যে ইতিমধ্যেই আসামি পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের যে জেল, সেন্ট্রাল জেলের নিরাপত্তা নিয়ে উঠে এসেছে প্রশ্ন। তার সঙ্গে সাবজেলার দেবাশিস শীলের দায়িত্ব নিয়ে উঠেছিল একের পর এক প্রশ্ন। অবশেষে দেবাশিস শীলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলো রাজ্য। কথা বলবো প্রতিনিধি বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, দেবাশিস শীলকে বরখাস্ত করা হলো, সরিয়ে দেওয়া হলো, এখনো পর্যন্ত কি জানতে পারছো? সরকারিভাবে কি জানানো হচ্ছে? দেখো, সরকারিভাবে যে একটা নোটিফিকেশন ঘোষণা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে কেন্দ্রীয় কারাগার যে রয়েছে বিশালগড়ের কেন্দ্রীয় কারাগার, সেই কারাগারের সাব জেলার দেবাশিস শীলকে কিন্তু বরখাস্ত করা হলো। কিসের জন্য? এই স্বর্ণকুমার ত্রিপুরা যে জেল থেকে পালিয়ে গেল এবং তাকে কিন্তু একটা কালিমা লিপ্ত হলো যে সংশোধনাগার নামে যেটা ছিল, এবং সেই সংশোধনাগার থেকে এই কুখ্যাত জঙ্গি স্বর্ণকুমার ত্রিপুরা কিভাবে পালিয়ে গেল এবং তাকে ঘিরে, এবং তার পাশাপাশি কিন্তু যে এই যে সাব জেলার যিনি ছিলেন দেবাশিস শীল, তার বিরুদ্ধে কিন্তু চাল চুরির অভিযোগ রয়েছিল এবং তাকে কেন্দ্র করে গত বেশ কয়েকদিন ধরে কিন্তু অভিযোগে বিধ্বস্ত হয়েছিল। কিন্তু এরই মধ্যে গত পরশুদিন যখন এই সেন্ট্রাল জেল থেকে প্রায় 35-40 ফুট উঁচু দেওয়াল টপকে স্বর্ণকুমার ত্রিপুরা পালিয়ে যায়, তারপর কিন্তু এই সাব জেলার দেবাশিস শীলের বিরুদ্ধে কিন্তু আঙুল উঠে। এবং তার পাশাপাশি দেখলাম গতকালকে কিন্তু দুজনকে কারারক্ষীকে সাসপেন্ড করা হয়েছিল, সাময়িক বরখাস্ত করা হয়েছিল। আজ কিন্তু যে নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে কিন্তু দেবাশিস শীলকে এই যে সাব জেলার কেন্দ্রীয় কারাগারের যে সাব জেলার, তাকে কিন্তু বরখাস্ত করতে বাধ্য হলো। মানে তাতে রাজ্য পুলিশের শীর্ষ আদালতের কর্তারা, যে রাজ্য পুলিশের যে শীর্ষ আদালতের যে কর্তারা রয়েছেন, তারা কিন্তু টনক নড়েছে তাদের, যে অবশেষে এইভাবে কিন্তু আর চলতে দেওয়া যায় না। কারণ কেন্দ্রীয় সংশোধনাগার নামে যেখানে রয়েছে কয়েক শত কয়েদি রয়েছে, সেখানে কিন্তু এই দেবাশিস শীলের মতো যে সাব জেলা রয়েছে তারা কিন্তু বেআইনি কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, এবং যার কারণে কালিমা লিপ্ত হচ্ছে এই সংশোধনাগারের কর্মসূচি বা কর্মপ্রণালী। এবং তাতেই কিন্তু নড়ে চড়ে বসলো রাজ্য পুলিশ, আরক্ষা প্রশাসন, পুলিশ প্রশাসন, এবং শেষ পর্যন্ত তাকে দেবাশিস শীলকে কিন্তু সাময়িক বরখাস্ত করা হলো। এই যে স্বর্ণকুমার ত্রিপুরা এনএলএফটি জঙ্গি পালিয়ে গেল, গত মঙ্গলবার পালিয়ে যায়, আজকে বৃহস্পতিবার, এখনো পর্যন্ত কি তাকে খোঁজার জন্য কোন রকমের ব্যবস্থা রয়েছে? কি পদক্ষেপ রয়েছে রাজ্য সরকারের, কি জানতে পারছো পুলিশের ভূমিকা নিয়ে? দেখো, রাজ্য পুলিশের যে ভূমিকা, সেক্ষেত্রে রাজ্য পুলিশ দায়িত্ব পালন করবে, কিন্তু সেখানে সাব জেলার দেবাশিস শীলের নাম কেন উঠে আসছে? তাহলে কি এই ব্লু প্রিন্ট, অর্থাৎ এই স্বর্ণকুমার ত্রিপুরাকে পারাপার করার জন্য দেবাশিস শীল ব্লু প্রিন্ট তৈরি করেছিল বা নকশা তৈরি করেছিল কিভাবে যাবে? না হলে কেন এই দেবাশিস শীল স্বর্ণকুমার ত্রিপুরা কিন্তু 2014 সালে যখন অ্যারেস্ট হয়, 2016 সালে সে বিশালগড় জেল থেকে পালিয়ে যায়। তাকে ধরা হয়েছিল 2016 সালের কয়েক মাস পর। তারপর 2020 সালে তাকে কাঞ্চনপুর জেল থেকে সে পালিয়ে গিয়েছিল, এবং 2024 সাল এই একজন কুখ্যাত জঙ্গি, যে কুখ্যাত জঙ্গি একের পর এক 2016, 2020 পরপর দুবার যেখানে জেল থেকে পালিয়ে গেছে, এবং সেখান থেকে কিন্তু এই কারারক্ষীদের হাত থেকে কিন্তু পালিয়ে গিয়েছিল। এবং এই স্বর্ণকুমার ত্রিপুরা আবার যখন পালালো, তাতেই কিন্তু প্রশ্ন জাগলো যে জেলের অভ্যন্তরে কোনো দুষ্ট চক্র কাজ হচ্ছে কিনা। শুধু তাই নয়, এই দেবাশিস শীল থাকার কারণে কিন্তু বিভিন্ন অসামাজিক কাজ, তার পাশাপাশি চাল চুরি সহ নানা অভিযোগ, কিন্তু নেশা সামগ্রী এপার ওপার করা বা জেলের অভ্যন্তরে পাঠানোর ক্ষেত্রেও কিন্তু এই দেবাশিস শীলের নাম জড়িয়ে রয়েছে, এবং তাতেই কিন্তু টনক নড়েছে এই আরক্ষা প্রশাসন বা পুলিশ প্রশাসনের, এবং যার কারণে কিন্তু সাময়িকভাবে দেবাশিস শীলকে বরখাস্ত করা হলো। তাহলে প্রশ্ন, গতকালকে যে 2 জন কারারক্ষীকে সাসপেন্ড করা হলো, তাদের মুখ থেকে বেরোনোর পরই কি এই দেবাশিস শীলকে সাসপেন্ড করা হলো? এখানে প্রশ্ন যে গতকালকে 2 জন এবং আজকে দেবাশিস শীল এই যে বরখাস্ত করা হলো, সেই জায়গাতে দাঁড়িয়ে এনএলএফটি জঙ্গি পালানোর পেছনে শুধুই কি এই 3 জনের হাত রয়েছে, না আরো কেউ জড়িয়ে থাকতে পারে বলে মনে হয়?
দেখো সেখানে কিন্তু আরো অনেক কয়েকজন জড়িয়ে থাকতে পারে, এটা কিন্তু কোনোভাবেই একজন যেখানে জেলার সাব জেলা রয়েছেন, জেলার যেহেতু নেই সেখানে সাব জেলার কিন্তু সেখানে দুজন রয়েছেন, যেটা সূত্রের খবর। তো সেই ক্ষেত্রে একজন সাব জেলারের পক্ষে, দেবাশিস শীলের পক্ষে কিন্তু এত বড় কাজ করা কোনোভাবেই সমুচিত নয় বা সঠিক নয়। তো সেক্ষেত্রে বড় একটা গ্যাং রয়েছে, ইন্টারনাল গ্যাং থাকতেই পারে, এবং সেখানে কিন্তু যেখানে চাল চুরি থেকে শুরু করে নেশা সামগ্রী পাচার থেকে শুরু করে সিগারেট এবং মাদকদ্রব্য যেখানে জেলের অভ্যন্তরে যাচ্ছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ, এলাকার মানুষদের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগটা কিন্তু একটা বড় হাত রয়েছে, এটা কিন্তু স্পষ্ট বা পরিষ্কার। তো সেই ক্ষেত্রে যেহেতু নাম এসছে সাব জেলার দেবাশিস শীলের নাম প্রথমেই উঠেছে, এবং সেখানে কিন্তু এই দেবাশিস শীলকে প্রথম কিন্তু বলি হতে হলো, বা দেবাশিস শীলকে কিন্তু সেখানে অভিযোগের তীর আঙুল পড়ার কারণে দেবাশিস শীলকে দোষী সাব্যস্ত হয়, তাকে কিন্তু সাসপেন্ড করতে বাধ্য হলো। তবে সেই ক্ষেত্রে গতকালকে যে দুজন কারারক্ষীকে সাসপেন্ড করা হয়েছিল, সেখানে কিন্তু এই কারারক্ষীদের নামের সূত্র ধরেই কিন্তু এই দেবাশিস শীলের নাম উঠে এসেছে বলেও সূত্রের খবর। বিপ্লব, তো এর পাশাপাশি আরো একটা প্রশ্ন, এই যে দেবাশিস শীল যাকে বরখাস্ত করা হলো, যার বিরুদ্ধে রয়েছে এই অভিযোগ এনএলএফটি জঙ্গি পালাতে গিয়ে কোথাও গিয়ে সহযোগিতা ছিল তার, অন্যদিকে যদি বলি এই দেবাশিস শীলের নামেও কিন্তু রয়েছে চাল চুরির মতন অভিযোগ। এই যে বিস্ফোরক অভিযোগগুলি রয়েছে দেবাশিস শীলের বিরুদ্ধে, তার তদন্ত রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে, কিন্তু সেই তদন্ত রিপোর্টে কি আছে আদতে, হাতি না ব্যাংক, তা আজও পর্যন্ত প্রকাশ্যে এলো না, ই কপিতেও প্রকাশ্যে আনা হলো না সেই রিপোর্ট। কেন? এর পেছনে তাহলে কার হাত থাকতে পারে বলে মনে হয়? দেখো সেখানে একটা বড় হাত থাকতে পারে, কারণ সেখানে কিন্তু বিভিন্ন দপ্তরের রয়েছেন, যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন। তো সেই ক্ষেত্রে কেন জেলের সংশোধনাগার যদি এখন বর্তমানে চুরির আখড়া হয়ে যায় বা চুরির কেন্দ্রবিন্দু হয়ে যায়, তো সেই ক্ষেত্রে তো সেখানে জড়িয়ে থাকতে পারে বড় বড় রাঘব বোয়ালরা, এবং সেখানে কিন্তু এই বড় বড় রাঘব বোয়ালরা তাদের মস্তিষ্কে বা ইয়েতে চলছে সেই যে কেন্দ্রীয় সংশোধনাগারের নিয়ম নীতি বা সংশোধনাগারে কোন ক্রাইটেরিয়া চলবে, সংশোধনাগার কিভাবে চলবে, সেখানে কিন্তু প্রশাসনের গাফিলতি বা দুর্বলতা, ব্যর্থতা তুমি বলা যায় যে রয়েছে। তার কারণে কিন্তু একের পর এক ঘটনা, একের পর এক আত্মহত্যার ঘটনা সংশোধনাগারে কিন্তু দেখেছে রাজ্যের মানুষ। তার পাশাপাশি এর আগে এটিএম হ্যাকার কিন্তু এই সংশোধনাগার থেকে বেরিয়েছে। অতীতে যেইটা অভিজ্ঞতা ছিল না, অতীতে তৎকালীন বাম সরকার সময় কিন্তু এরকম কোনো দেখা যায়নি যে কোনো এনএলএফটি জঙ্গি জেল থেকে পালিয়ে গেছে, কিংবা এটিএম হ্যাকার ধরা পড়েছে, কিংবা চাল চুরি কিংবা অন্যান্য নেশার সামগ্রী জেলের অভ্যন্তরে, অর্থাৎ সংশোধনাগার যখন তৎকালীন বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে এই সংশোধনাগার নাম দেওয়া হয়েছিল, তখন থেকে কিন্তু যে নাম পরিবর্তনের পর কিন্তু সেখানে নামটা সংশোধনাগার হয়েছে, কিন্তু সেখানে কিন্তু অসংশোধনাগারই হিসাবে এখনো বিবেচিত এই কেন্দ্রীয় কারাগার বা সেন্ট্রাল জেল। যার কারণে কিন্তু অতীতে যেটা দেখা যায়নি, বর্তমানে সাব জেলার সহ বিভিন্ন যে কারারক্ষীরা রয়েছে তারাও কিন্তু এই বিভিন্ন দুর্নীতি বা দুর্নামের মধ্যে কিন্তু নিজেদেরকে জড়িয়ে দিচ্ছে, এবং তার পাশাপাশি রাজ্য সরকার বা প্রশাসন বা পুলিশ প্রশাসনকেও দুর্নীতির মধ্যে কিন্তু ঠেলে দিচ্ছে বলে মনে করছে সাধারণ মানুষ, এবং তাই কিন্তু অভিযোগ সর্বত্র। একেবারেই তাই। অনেক ধন্যবাদ বিপ্লব দা তোমায়। স্বর্ণকুমার ত্রিপুরা পলাতক গত মঙ্গলবার জঙ্গি এনএলএফটির এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি, যদিও এই অভিযোগে জেল রক্ষী থেকে শুরু করে দেবাশিস শীল সাব জেলারকে বরখাস্ত করা হলো, সমালোচনার মুখে রাজ্য সরকার, তবে দেরিতে হলেও অবশেষে সিদ্ধান্ত গৃহীত, সাব জেলার দেবাশিস শীল বরখাস্ত। এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।